ফেরাউন পুরো মিশরে শাসন করতে থাকেন। কিন্তু এবারে মুসলমানদের খিলাফত এই মিশর চিরজীবনের জন্য ছিনিয়ে নেবার পরিকল্পনা করছেন। কিন্তু এখানে একটি সমস্যা ছিল। খলিফা উমর তিনি চাইতেন না কে মুসলমান মিশরে আক্রমণ করুক, কেননা মিশরে আক্রমণ করার কিছু সময় আগে মুসলমানদের খিলাফতে একটি সমস্যা দেখা দিয়েছিল। তাবুন নামে এক মহামারী এসে মুসলমানদের 25,000 সৈন্য শহীদ হয়ে যায়। শুধু তাই নয়, বড় বড় সেনাপ্রধান এই মহামারীতে মৃত্যু হয়। এই দেখে হযরত উমর নিজেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য মদিনা থেকে মুসলমানদের সেনাবাহিনীর দিকে গেলেন। মুসলমানদের নতুন সেনাপ্রধানের সাথে হযরত উমরের দেখা হয়। ওমর বিন আস উনি হযরত উমরকে একটি নতুন পরামর্শ দিলেন। আমাদেরকে এখান থেকে ফিরআউনের দেশ মিশরের দিকে এগিয়ে যাওয়া দরকার। কিন্তু এই ব্যাপারে হযরত উমর সংকোচ বোধ করছিলেন যে আমাদের এত সৈন্য এই মহামারীতে শহীদ হয়ে গেছে, আর এই এত কম সৈন্য নিয়ে মিশর জয় করা সম্ভব নয়। আর হযরত উমরের এই ভয় হচ্ছিল মুসলমান যদি মিশরে আক্রমণ করে আর পেছন দিক থেকে পার্সিয়ান যদি মদিনায় আক্রমণ করে দেয়। এরপরেও সেনাপ্রধান ওমর বিন আস হযরত উমরকে ওনার প্ল্যান ভালো করে বোঝালেন আর বললেন আমাদেরকে যথাযথ মিশরের দিকে এগিয়ে যেতেই হবে। কেননা হযরত ওমর বিন আস উনি ইসলাম কবুল করার আগে মক্কায় একটি বড় ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসার কারণে ওমর বিন আস মিশরে যাতায়াত লেগেই থাকতো। উনি ভালোভাবে জানতেন মিশরের লোক মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। হযরত উমরকে বারবার বলার পর হযরত উমর রাজি হলেন, উনাকে মিশরে আক্রমণ করার অনুমতি দেন। কিন্তু একটি শর্ত রাখে, বললেন যদি আমার ইরাদা বদলে যায় তাহলে তুমি পুরো সৈন্যকে নিয়ে ফিরে আসবে। এই শুনে ওমর বিন আস ওনার সৈন্যদেরকে প্রস্তুতি হবার অনুমতি দেন। মাত্র 4,000 সৈন্য নিয়ে মিশরের ক্যাপিটালের দিকে রওনা হন। একই সময়ে সেনাপ্রধান ওমর বিন আস মিশরের দিকে আর হযরত উমর মদিনার দিকে রওনা হতে হতে উনি মিশরের কথাই ভাবছিলেন। হযরত উমর মদিনাতে এসেই উনি বড় বড় সাহাবাদেরকে নিয়ে একটি মিটিং করলেন আর বললেন মিশরে আক্রমণ করা ঠিক হবে না হবে না। এই শুনে হযরত উসমান আর বাকি সাহাবাগণ বললেন যে সব সেনা মিশরের দিকে যাচ্ছে ওনাদেরকে রুখে দাও। সেনাপ্রধান মিনিস্টার সাহাবাগণদের কথা শোনার পর হযরত উমর ফায়সালা করেন। সেনাপ্রধান ওমর বিন আসকে একটি চিঠি লিখে ওমর এই চিঠি পাবার সঙ্গে সঙ্গে পুরো সৈন্য নিয়ে ফিরে আসবে, কিন্তু যদি চিঠি পাবার আগে মিশরের বর্ডারে ক্রস করে ফেলো তাহলে আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাবে। যখন এই বার্তাবাহক ওমর বিন আসের কাছে গেলেন তখন মুসলমানদের সৈন্য মিশরের বর্ডার ক্রস করে। কিন্তু এখানে একটি অন্য ব্যাপার আছে, সেটি হলো যখন হযরত উমরের খবর নিয়ে আসেন তখন মুসলমানদের সৈন্য মিশরের বর্ডার ক্রস করেনি, বর্ডারের কাছাকাছি পৌঁছেছিলেন। হযরত উমরের বার্তাবাহক যখন চিঠি ওমর বিন আসকে দিলেন উনি ভালোভাবে জানতেন এই চিঠিতে কি লেখা আছে। ওমর বিন আস চিঠি না খুলে ওই বার্তাবাহককে বললেন আপনি বসুন, খাবার খাও, বিশ্রাম করুন। যখন সেনাবাহিনী মিশরের বর্ডার ক্রস করে ওমর বিন আস ঠিক সেই সময় চিঠি খুলে বললেন এখন তো সময় পার হয়ে গেছে, এখন আমাদেরকে এগোতেই হবে। এরপরে ওমর বিন আস সেনাবাহিনীকে নিয়ে দ্রুত এগোতে থাকেন। এই সব জয় করতে করতে অবশেষে মিশরের ক্যাপিটালে আক্রমণ করার জন্য প্রস্তুত। ওই ক্যাপিটালের বর্তমান নাম কায়রো। আর এ কোনো সাধারণ শহর ছিল না, সেই জামানার সব থেকে শক্তিশালী শহর ছিল। গত 600 বছর
রোমান আম্পায়ার রাজ করেছেন, ওদের কাছ থেকে এই শহর কেউ ছিনিয়ে নিতে পারেনি। আর মুসলমানদের সেনাবাহিনী এই শহরের সামনে তাঁবু বানিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত। এই দেখে রোমানদের সমস্ত সৈন্যকে মুসলমানদের সামনে দাঁড় করিয়ে দেয়। আর এতে বাচ্চা, বুড়ো, মহিলা সবাই সামিল ছিল, যাতে করে মুসলমানদের সেনাদের মধ্যে ভয় সৃষ্টি হয়। বাট ওরা কাকে ভয় দেখাচ্ছিল? মুসলমানদেরকে? আই ডোন্ট থিংক। অমর বিন আস ওদের সৈন্যকে দেখে এক বার্তাবাহককে বুঝিয়ে বললেন, তুমি ভালোভাবে জানো ওদেরকে গিয়ে কি বলতে হবে। এই বার্তাবাহক সোজা গিয়ে সমস্ত রোমানদের সামনে গিয়ে বললেন, তোমরা জানো আমরা কে? কিছু সময় আগে তোমাদের বাদশাকে, হারকেলকে এই সবে পরাজয় করে এসেছি, আর তোমরা আমাদের কি করবে? এই শুনে সবাই চমকে ওঠে। কিন্তু ওনাদের লিডার সাইরাস বললেন, এরপরে অমর বিন আস পুরো ক্ষমতার সাথে মিশরের ক্যাপিটালে প্রচন্ড আক্রমণ করেন। কিন্তু কোনো লাভ হলো না, কেননা শুধু 4000 সৈন্যকে নিয়ে মিশরের ক্যাপিটাল কে জয় করা ইম্পসিবল। সেই জন্য এই শহরের সামনে তাঁবুতে 7 মাস সময় কাটায়। অমর বিন আস ভাবলেন, এবার সময় হয়ে গেছে খলিফা উমরের কাছ থেকে সাহায্য চাওয়া। আর হযরত উমর জানতেন অমর বিন আস মিশরকে খুব হালকা নিয়েছে, ওখানে আরো সৈন্য দরকার হবে। হযরত উমর দেরি না করে 12,000 সৈন্য পাঠালেন। আর এই সেনাবাহিনীর লিডার এক বড় সাহাবী ছিলেন, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। খলিফা উমর হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে খুব সম্মান করতেন। ওনার মৃত্যুর আগে 6 জনকে খলিফার জন্য নমিনেট করেছিলেন। ওই 6 জনের মধ্যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনিও ছিলেন। এই নতুন সেনাবাহিনী এসে অমর বিন আসের সাথে মিলে আক্রমণ করার জন্য একটি নতুন প্ল্যান বানায়। পরের দিন রোমান সেনা রাজমহল থেকে বেরিয়ে 2 দলের সেনা আমনা সামনা হয়ে যুদ্ধ শুরু হয়। কিছু সময় পরে মুসলমানরা পিছনে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে এত পেছনে হাঁটলেন, মনে হয়েছিল এবারে মুসলমান হেরে যাবে। কিন্তু ঠিক ওই সময় মুসলমানদের আর একটা সেনাদল রোমানদের পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়। এই দেখে অমর বিন আস আক্রমণ করার হুকুম দিলেন। এইভাবে রোমানদের সেনাদেরকে সব দিক থেকে ঘিরে ক্রাশ করে দেয়। এত কিছুর পরেও মুসলমান এই শহরে ঢুকতে পারেনি। এই দেখে হযরত জুবাইর বিরক্ত হয়ে একটি কৌশল বানালেন। কিছু জনকে সাথে নিয়ে রাতের অন্ধকারে এই শহরে ঢুকে মুসলমানদের জন্য গেট খুলে দেয়। এই দেখে মুসলমানদের সেনাবাহিনী মিশরের ক্যাপিটালে ঢুকে জয় করে মিশরের গভর্নরকে খুঁজছিলেন। কিন্তু গভর্নর প্রথমে এই শহর ছেড়ে পালিয়ে মিশরের সব থেকে বড় ক্যাপিটাল আলেকজান্ডারের দিকে যায়। গভর্নর পালিয়ে তো গেছে, কিন্তু ওনার দিনের মধ্যে মুসলমানদের ভয় এত ঢুকেছিল, পালিয়ে যেতে যেতে একটি চিঠি লিখে মুসলমানদের দিকে পাঠিয়ে বলেছেন, পুরো মিশর হযরত উমরের সামনে সারেন্ডার করার জন্য প্রস্তুত। অমর বিন আস এই গভর্নরের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। অমর বিন আস উনি জানতেন মুসলমানদের লড়াই এই গভর্নরের সাথে নয়, রোমান আম্পায়ারের বাদশার সাথে। সেনাপ্রধান অমর বিন আস এই গভর্নরের প্রস্তাব মেনে তো নিলেন, কিন্তু রোমান আম্পায়ারের বাদশা রাখেনিয়স ওনার গভর্নর সারেন্ডার করেছেন। যখন জানতে পারে আমার সঙ্গে না পরামর্শ করে কিভাবে মুসলমানদের হাতে পুরো মিশরকে দিয়ে দেয়, এরপর রোমানদের সেনাদেরকে চিঠি লিখে জানাই, এই গভর্নরের কথা যাই হোক, আর মুসলমানদের সাথে শেষবারের মতো লড়াই করার জন্য প্রস্তুত হও। মুসলমানদের সেনাপ্রধান বুঝে নিলেন যে রোমানের বাদশাহ মৃত্যু না হওয়া পর্যন্ত ও এই যুদ্ধ করতে থাকবে। উনিও সেনাদেরকে আলেকজান্ডারের দিকে রওনা করলেন। মুসলমান নিজেদের তাবু জিনিসপত্র গোছাচ্ছিলেন। অমর বিন আস উনি ওনার
তাঁবু খুলতে গেলেন। ওখানে দেখে ওনার তাঁবুর মধ্যে একটি পাখি বাসা এবং তার বাচ্চা সাথে ছিল। এই দেখে অমর বিন আস তাঁবু না খুলে ওই পাখির জন্য ছেড়ে দিলেন। এই তাঁবু খুব গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে এই তাঁবু মুসলমানদের স্মরণের জন্য রেখেছিলেন। এই তাঁবুর আশেপাশে বসবাস করতে শুরু হয়। আর আরবিতে তাঁবুকে ফুস্তাদ বলা হয়। এরপরে এই পাখির তাঁবুর জন্য মিশরের ক্যাপিটালের নাম ফুস্তাদ রাখা হয়েছিল, আজ কায়রো বলা হয়। যাই হোক, কিছু সময় পরে মুসলমান রোমানদের শহরে যান। এই শহরকে দেখে মুসলমান অবাক। আলেকজান্ডার দি গ্রেট নামে এই বিশাল শহর বানিয়েছিলেন। আর হযরত উমর ওনার পুরো খিলাফতে এত বড় শহরে কোনোদিন আক্রমণ করেনি। মুসলমানরা এই শহরে আক্রমণ করে দখল করার চেষ্টা তো করেছে, কিন্তু পারছেন না। আর শত চেষ্টা করার পরেও হয়নি। আর মুসলমান এই শহরে 6 মাস নিরাশ হয়ে বসেছিলেন। আর মুসলমানদের মনোবল কমাবার জন্য রোমান এক বড় সেনাবাহিনী যুদ্ধের জন্য পাঠায়। এবারে এটাই মনে হচ্ছিল খলিফা উমর আর কোনোদিন এই সিটিকে জয় করতে পারবেন না। আর মুসলমানদের সৈন্যকে মন খারাপ করে ফিরে যেতে হবে। কিন্তু এখানে একটি বড় ঘটনা ঘটে আর পরিস্থিতি পুরো বদলে যায়। হঠাৎ রোমান আম্পায়ারের ক্যাপিটালে ইস্তানবুলে আখরি শক্তিশালী বাদশাহ হারিকেলেস 30 বছর রাজত্ব করার পর মৃত্যু হয়। এরপরে ওনার পুত্র সিংহাসনে বসেন। এই যুবক বাদশার কাছে সবাইয়ের একটি আশা ছিল, মুসলমানদের কাছে আমাদের হারানো সম্পদ এই যুবক বাদশাহ দুবারা ছিনিয়ে নেবেন। কিছুদিন পরে এই বাদশার সতেলা মা এই বাদশাকে হত্যা করে আর নিজের ছেলেকে সিংহাসনে বসায়। এই দেখে রোমান আম্পায়ারের জেনারেল সাধারণ মানুষ রেগে গেলেন আর ওখানে একটি গৃহযুদ্ধ শুরু হয়। এরপরে যেসব সেনাবাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিল তাদেরকে ফিরে আসতে বাধ্য হয়। আর গৃহযুদ্ধ এত বেড়ে যায়, একে অপরকে মারতে থাকে। যখন পরিস্থিতি একটু কন্ট্রোল হলো, রোমান আম্পায়ার সিংহাসনে এক নতুন বাদশাহ। এই বাদশার বয়স মাত্র 11 বছর। এখানে একটু ভাবার বিষয়, 11 বছরের বাদশাহ খলিফা উমরের মোকাবেলা কি করে করবে? আর হযরত উমর মদিনা থেকে এই রোমানদের গৃহযুদ্ধ খুব দৃঢ়তার সাথে দেখছিলেন। আর উনি ভালোভাবে বুঝে গেছেন আর মিশরকে জয় করার এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না। হযরত উমর একটি চিঠি লিখে বার্তা বাহককে দিয়ে বললেন, তুমি যত সম্ভব তাড়াতাড়ি গিয়ে মিশরের সেনাপ্রধান অমর বিন আসকে দাও। বার্তা বাহক দিন রাত এক করে খুব দ্রুত পৌঁছে অমর বিন আসের কাছে অমর বিন আসকে দিলেন। উনি যখনই চিঠি খুললেন, এতে হযরত উমর পরিষ্কার অর্ডার দিয়েছিলেন, অমর তাড়াতাড়ি পুরো সেনাকে এক জায়গায় জমা করে আর এই চিঠি পড়ে শোনাও। অমর বিন আস ঠিক তাই করলেন। সকলকে জমা করে চিঠি খুলে পড়তে শুরু করেন। হে মুসলমান, আপনাদের কি হয়েছে? গত 2 বছর ধরে আজ পর্যন্ত মিশরকে জয় করতে পারছেন না। আমার ভয় হয় তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আল্লাহর কিতাব, তরিকা থেকে দূরে সরে গেছো, নয়তো কাফেরদের মতো দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছো। মনে রাখবে, আল্লাহ এই ধরনের কমকে সাহায্য করেন না। আমি তোমাদের মনোবল বাড়াবার জন্য নতুন সেনা পাঠিয়েছি। পুরনো অভ্যাস ছেড়ে উঠে দাঁড়াও, ঘোড়া ঠিক করো আর তলোয়ার বার করে রোমানদের সাথে শেষবারের মতো যুদ্ধ করার জন্য তৈরি হও। কেননা সারা জীবনের জন্য এই মিশরকে মুসলমানদের দখলে করতে হবে। হযরত উমরের এই চিঠি পড়ার পর সকলের মনোবল বাড়তে থাকে আর মুসলমানদের সেনাবাহিনী তলোয়ার নিয়ে রোমানের উপর ভীষণ আক্রমণ করেন। এই আক্রমণে রোমানরা একদম নিরুপায় হয়ে যায়, এই যুদ্ধ ছেড়ে ভয়ে পালিয়ে যায় আর মুসলমান এই শহরে ঢুকে পড়ে। ওখানকার গভর্নর সাইরাস, ওনার সামনে এই যুদ্ধ চলছিল। উনি বুঝে গেলেন এই 11 বছরের বালক খলিফা উমরের মোকাবেলা করতে পারবে না আর এই লড়াই করে কোনো লাভ হবে না।
এরপরে উনি হাতে কলম নিয়ে পুরো মিশরকে হযরত উমরের কাছে সারেন্ডার করলেন। এই মিশর ফিরাউনের দেশ মুসলমানদের দখলে আসে। ওমর বিন আস মিশর দখল করার পরে প্রথমে এক বার্তাবাহককে হযরত উমরের দিকে পাঠান, আর বার্তাবাহক খুব তাড়াতাড়ি মদিনায় পৌঁছে গেলেন। উনি হযরত উমরের বাড়িতে না গিয়ে মসজিদে নববীতে গেলেন। খবর পেয়ে হযরত উমর মসজিদে নববীতে এলেন। বার্তাবাহক বললেন হযরত উমরকে মিশর মুসলমানদের দখলে। হযরত উমর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর পুরো মদিনাকে জমা করে সবাইকে মিশর জয়ের ঘটনা শোনালেন। কিন্তু হযরত উমর বার্তাবাহককে বললেন যে তুমি আমার বাড়িতে না গিয়ে মসজিদে নববীতে কেন গিয়েছিলেন? উনি বললেন আমি ভেবেছিলাম আপনি শুয়েছিলেন, সেই জন্য আমি আপনার বাড়িতে যাইনি। হযরত উমর বললেন খলিফা যদি দিনের বেলা শুয়ে থাকে এত বড় খিলাফত কে চালাবে? তারপরে ওমর বিন আস মিশরের সাথে সাথে আরো একটি বড় ক্ষমতা ছিল, রোমান নৌবাহিনী। কেননা এখানে রোমান আম্পায়ার একটি বড় পোর্ট ছিল। সেনাপ্রধান ওমর বিন আস তাড়াতাড়ি করে খলিফা উমরের অনুমতি চাইলেন। এবারে সময় এসে গেছে মুসলমানদেরকে একটি নৌবাহিনী বানানোর। কিন্তু খলিফা উমর মানা করলেন, কেননা আরবের সেনাবাহিনী স্থলযুদ্ধে পারদর্শ ছিলেন, আর নৌবাহিনীর সম্বন্ধে কোনো যোগ্যতা ছিল না, আর নৌবাহিনীর মোকাবিলায় রোমান চ্যাম্পিয়ন ছিলেন। এই কারণে খলিফা উমর ভাবলেন মুসলমান পানিতে রোমানদের সাথে মোকাবিলা করতে পারবে না, আমাদের সব সেনা পানিতে ডুবে যাবে। ওমর বিন আস এই নৌবাহিনীর আইডিয়া ছেড়ে আফ্রিকার দিকে রওনা হলেন, আর খুব তাড়াতাড়ি লিবিয়া, তিউনিসিয়া, এমনকি আলজেরিয়া পর্যন্ত পৌঁছে যান। তারপরে খলিফা উমর চিঠি লিখে ওমর বিন আসকে যে যথেষ্ট হয়ে গেছে, আমাদের খিলাফত অনেক বড় হয়ে গেছে, আর এর বেশি আগে যাওয়ার আমি অনুমতি দেব না। এরপর ওমর বিন আস ওনার সেনাবাহিনীকে নিয়ে মিশরে ওনার নতুন ক্যাপিটাল ফুস্তাতে ফিরে আসেন। আর ওখানে কিছু আজীব লোকের সাথে দেখা হয়। ওনারা বলেন বেশি খুশি হবার দরকার নেই, ভালোভাবে জেনে নাও এখানে দরিয়া নীল প্রত্যেক বছরে একবার শুকিয়ে যায়, আর দুবার কিভাবে ভরতে হয় শুধু আমরাই জানি। প্রত্যেক বছরে এই দরিয়া নীল শুকিয়ে যায়, আর এই দরিয়ায় একটি কুমারী মেয়েকে ফিকে ফেলে দেওয়া হয়, আর ওই কুমারী মেয়ের বরকতে এই দরিয়া নীল আবার পানিতে ভরে যায়। আর তোমরা মুসলমান, তোমাদেরকে এটা করতে হবে। মুসলমান শুনে অবাক, এরা কি রকম পাগল মানুষ। কিন্তু কিছু সময়ের পর ঠিক ওই রকম দরিয়ার পানি অলমোস্ট শুকনো হয়ে গেছে। মুসলমানরা দেখে ঘাবড়ে গেলেন, এ তো সত্যি দরিয়া শুকিয়ে যাচ্ছে। এই দেখে কিছু মুসলমান বলতে লাগে আমাদেরকেও পানি ভরার জন্য এইভাবে কুরবানি দিতে হবে। এই সব দেখে ওমর বিন আস খলিফা উমরকে চিঠি লিখলেন, আপনি এর ফয়সালা করুন, আমাদেরকে কি করতে হবে। খলিফা উমর চিঠি পড়েই বললেন এটা কি, আমরা এই দুনিয়ায় কি করতে এসেছি? ওই পুরানো রীতি রিওয়াজকে শেষ করতে। তারপরে খলিফা উমর উনি একটি চিঠি পাঠালেন, বললেন এই চিঠি দরিয়ায় নীলে ফেলবেন। আর চিঠিতে লেখা ছিল এই দরিয়া নীলের পানি গত হাজারো বছর থেকে আজ পর্যন্ত যদি নিজের ইচ্ছায় পানি ভরো আর শুকনো করো, তাহলে আমাদেরকে তোমার মোটেই দরকার নেই। কিন্তু যদি তুমি আল্লাহর হুকুমে করে থাকো, আমি সেই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ দুবারা তোর এই পানি ভরে দেবেন। এর কিছু সময় পর থেকে দরিয়া নীল প্রথমের থেকে বেশি ভরতে থাকে। কিন্তু এই মিশর জয়ের পরেও পার্সিয়ানের বাদশাহ একটি বড় সেনাবাহিনী বানাচ্ছেন মুসলমানদের থেকে বদলা নেবার জন্য, পুরো প্রস্তুত। সাবস্ক্রাইব করুন।